আমি আগেই বলেছি যে সরকার একটা দিকেই সরকারি ব্যবস্থাটা ছিল, সেটা হলো যে পরিদর্শন ব্যবস্থা। প্রেস পরিদর্শন করে এসে তারা একটা রিপোর্ট দিতেন যে কত সংখ্যায় পত্রিকা ছাপা হয়েছে, তার ভিত্তিতেই আপনার লিস্টিং এ নির্ধারণ করা হয় ক্রোনোলজি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইত্যাদি। আমরা দেখেছি, আমরা চট্টগ্রামের কথা আমি বলতে পারবো না, কারণ চট্টগ্রাম এখনো আমরা ওই হিসাবটা করি নাই, কিন্তু ঢাকার হিসাব আমরা দেখেছি। ঢাকা বহুমুখী সমবায় সংবাদপত্র হকার্স সমবায় সমিতি একটা আছে, আর একটা হচ্ছে বাংলাদেশ সংবাদপত্র হকার্স সমবায় সমিতি। দুটো সমিতির মাধ্যমে ঢাকায় সংবাদপত্র বিতরণ হয়। এই দুটো সংবাদপত্র সমিতির কাছ থেকেই আমরা হিসাব নিয়েছি যে তারা কতগুলো পত্রিকা বিক্রি করেন এবং কি পরিমাণে বিক্রি করেন। পরিসংখ্যান একদম স্পষ্ট, এখানে কোনো ভুল নাই, কারণ ওখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে। তারা যত কাগজ বিক্রি করছেন তার বিনিময়ে কমিশন পেয়েছেন এবং সেই ভিত্তিতে তারা টাকা ফেরত দিয়েছেন মানে পত্রিকার কর্তৃপক্ষকে। সেই হিসাব ভুল হওয়ার কোনো কারণ নেই, সেই হিসাবের সাথে বাস্তবতার কোনো মিল নাই। ঢাকা শহর থেকে 302টি পত্রিকাকে মিডিয়া লিস্টিং এর মধ্যে ঢুকানো হয়েছে। সারা বাংলাদেশে 590 বা 592টার মতন পত্রিকা মিডিয়া লিস্টিং এ আছে। আমরা দেখেছি হকারদের ওই তালিকায় 46টা কাগজ মাত্র তারা লেনদেন করে, বাকি কাগজের কোনো টেকার নেই, কেউ নেয় না ওই কাগজ। তাহলে এটা সরকারের ওই মিডিয়া লিস্টিং এ ঢুকলো কি করে? এই সমস্যার সমাধান করতে হবে, এই সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে। একইভাবে আপনার পত্রিকার প্রচার সংখ্যার দিক থেকে আমি একটু আগেই দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বলেছি যে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তার একার নামে 4টা পত্রিকার ডিক্লারেশন ছিল, একার নামে 4টা পত্রিকার ডিক্লারেশন, এবং একটি পত্রিকার সার্কুলেশন যেটা 6,000-এর কম, সেটাকে তিনি 2,99,000 দেখিয়েছেন। এবং হ্যাঁ, দেখতে বাধ্য করেছেন, মানে এই 2,99,000 এটা লিখতে বাধ্য করেছেন রাজনৈতিক। এখন তো হিসাবও বেরিয়েছে যে কত 296 কোটি টাকা না কত কোটি টাকা ওনার লেনদেন হয়েছে ওনার অ্যাকাউন্ট। এইরকম কিন্তু আরো অনেক দৃষ্টান্ত আছে, সবার বেলাই বলা যাবে। দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বলে দাবি করা হয়। তখন এই ক্যাটাগরিতে এটাই হচ্ছে। এবং ওই যে সর্বাধিক প্রচারিত তালিকার যে দাবি করা হয় যে তিনি সর্বাধিক প্রচারিত এই পত্রিকা, কিন্তু হকারের বেচা বিক্রির হিসাবে কিন্তু সেটা ঠিক না, দেখা যায় যে সেটা ঠিক না। এইরকম আপনি বলেছেন যে ক্রস ওনারশিপ চলবে না, মানে একই ব্যক্তি বা একই কোম্পানি টেলিভিশন, পত্রিকা, অনলাইন, রেডিও সবকিছুর মালিক হতে পারবে না। এটা কিন্তু অনেক দেশেই নাই, এমনকি আমেরিকাতেও একটা টেলিভিশন কোম্পানির মালিক পত্রিকার মালিক হতে পারেন না। আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে একই হাউসে একাধিক টেলিভিশন চ্যানেলের অনুমতি দেওয়া হয়েছে। এটা শুধু একটা গোষ্ঠীর ক্ষেত্রে না, একাধিক গোষ্ঠীর ক্ষেত্রে এরকম হয়েছে। আবার একই হাউসে টেলিভিশন, রেডিও, অনলাইন, সংবাদপত্র বাংলা এবং ইংরেজি অনুমোদন দেওয়া হয়েছে। একই হাউস থেকে একাধিক বাংলা পত্রিকা বেরোচ্ছে। পাঠক কি পাচ্ছেন? একই জিনিস তো দুই নামে বেরোচ্ছে। তো তাহলে তো পাঠক এখানে কোনো প্রতিযোগিতা বা এখানে কোনো ভিন্ন মত বা এখানে ভিন্ন চিত্র এটা দেখতে পাচ্ছেন না, কোনো বৈচিত্র্য থাকছে না, ডাইভার্সিটি থাকছে না, বহুমাত্রিকতা থাকছে না। এই সমস্যাগুলোর সমাধান আমাদেরকে খুঁজতে হবে। আপনারা যথার্থভাবেই বলেছেন, এখানে যে যেখান থেকে সেখান থেকে যে কেউ পত্রিকা বের করে ফেলছে, এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না, এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে। বাংলাদেশে 46টা টেলিভিশন চলার মতন বাজার নেই, কিন্তু 46টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই টেলিভিশন কেন্দ্রগুলোর যেহেতু বাজার নেই, সেই কারণে তারা আয়ও করতে পারে না, আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে, কার্ডের ব্যবসায় চলে যায়। এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্র ভাঙতে হবে। এই দুষ্টচক্র ভেঙে এখানে একটা শৃঙ্খলা আনতে হবে, একটা নিয়ম আনতে হবে।